না, ওর বাড়ি নেই দেখে খুব খারাপ লাগলো। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমাদের ওকে একটা বাড়ি দেওয়া হতে পারে। দেখবেন না, যেদিনকে রেড হবে হরিশ মুখার্জি রোডে কতগুলো টাকা গোনার মেশিন লাগে, যেদিনকে রেড হবে কালীঘাটে কতগুলো টাকা গোনার মেশিন লাগে, কতগুলো গাড়ি লাগে টাকা নিয়ে। মুখ্যমন্ত্রীর কথাগুলো মানে পলিটিক্যাল একটা সিরিয়াস অ্যাটমসফিয়ারের মধ্যে একটা কার্টুন নেটওয়ার্কের কাজ করে, ভাল লাগে মাঝে মাঝে। লিমিট থাকে তো একটা ছ্যাবলামো। একটা মুখ্যমন্ত্রী যদি এই ধরনের ছ্যাবলা সুলভ কথাবার্তা বলে, খারাপ লাগে শুনে। মুখ্যমন্ত্রী একটি প্রচার মঞ্চ থেকে বারবার বলছেন মোদির গ্যারেন্টি নাকি 420, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? মোদি গ্যারেন্টি 420, মোদি গ্যারেন্টি 420, মোদি গ্যারেন্টি 420। বাংলায় যান, জিজ্ঞেস করুন প্রত্যেকটা বুড়ো থেকে বাচ্চা চোর মানে কি বোঝে। লোকে বলে চোর মানে তৃণমূল বুঝে। যেখানে যেখানে যাচ্ছি লোকজন চোর মমতা করে চিৎকার করছে। এদিকে মোদিকে 420 বলে লাভ আছে? বাংলার মানুষ চিৎকার করছে চোর মমতা বলে, আর মোদি 420 হয়ে গেল। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী যেই ধরনের কার্যকলাপ করেছেন ক্ষমতায় আসার পর থেকে, তার শিকে বাগটাও যদি মমতা বন্দ্যোপাধ্যায় করতেন, বাংলা ধন্য হয়ে যেত। তিনি এই প্রসঙ্গে বলেছেন 10 বছর আগে নাকি প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা দেওয়ার কথা হয়েছিল। তারপর যে বিজ্ঞাপন দেখানো হচ্ছে বিজেপির পক্ষ থেকে, সেখানে নাকি জল বিজেপি দিচ্ছে। 10 বছর আগে বলেছিল কি বলেনি? প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেব বলেছিল। পেয়েছেন 15 লক্ষ টাকা? বিজেপির একটা ইস্তেহার বার করে দেখান তো যেখানে 15 লক্ষ টাকা দেওয়ার কথা লেখা ছিল। প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে 15, এই যে ফালতু প্রচারগুলো করা হচ্ছে, কোন ইস্তেহারে বিজেপির লেখা ছিল প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেওয়া হবে? কি একটা লিমিট থাকে তো একটা ছ্যাবলামো। একটা মুখ্যমন্ত্রী যদি এই ধরনের ছ্যাবলা সুলভ কথাবার্তা বলে, খারাপ লাগে শুনতে। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি না হতেন তাহলে বলতাম যে ছ্যাবলামো মার্কা কথা। মুখ্যমন্ত্রী বলে তো বলতে পারবো না, কিন্তু এগুলো যেই ধরনের কথাবার্তা বলছেন, এগুলো মুখ্যমন্ত্রী সুলভ কথাবার্তা নয়। জলের 70% টাকা পাইপলাইন সব নাকি তৃণমূলের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে বলে তিনি বলছেন। কেন্দ্রের সব প্রকল্প তৃণমূল রাজ্যে নিজেদের নাম করে চালাচ্ছে। যদি অনেক দীর্ঘক্ষণের ইন্টারভিউ হতো, আমি আপনাকে নাম ধরে ধরে বলতাম। সময় যেহেতু কম, আপনারা ভালো করে আজকালকার যেহেতু ইন্টারনেটের যুগ, সবটাই পেয়ে যাবেন, দেখতে পারবেন যে সমস্ত প্রকল্পগুলো পয়সা কেন্দ্রের, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে এখানে সব তৃণমূলের প্রকল্প বলে চালাচ্ছে। তিনি এটাও বলেছেন যে সিপিএম বিজেপি চাকরি খেকোরা নাকি চাকরি খেয়ে নিচ্ছে, তৃণমূল চাকরি দিচ্ছে এবং বিজেপি চাকরি খাচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? মানুষ খেকো বাঘ শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন? আমাদের এখানে যাদেরই চাকরি দিচ্ছি, ওটা কোর্টে গিয়ে একটা কেস করে সিপিএম, কংগ্রেস আর বিজেপি তিনটে বাংলায় মিলে, দিল্লির কংগ্রেস নয়, বাট এরা তিনটে মিলে এখানে গিয়ে চাকরি খেকো বাঘ হয়ে চাকরিগুলো খেয়ে নিচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় কি বিজেপি করতেন না সিপিএম করতেন? এই যে তাদের মানিক ভট্টাচার্য, তারা কি সে কি সিপিএম করতেন না বিজেপি করতেন? এই একটার পর একটা সমস্ত নেতাগুলো যারা জেলে গেছে, আমলারা জেলে গেছে, এরা কি সব সিপিএম করতেন না বিজেপি করতেন? সব তো শাসক দলের বা শাসক দলের ঘনিষ্ঠ মানুষজন তারা জেলে আছে। চাকরি নিয়ে, বেকার ছেলেমেয়েদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ছেলে খেলা করেছেন বাংলায়, এর হিসাব বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূলকে বুঝিয়ে দেবে। দুর্নীতি প্রসঙ্গে তিনি বারবার পিএম কেয়ারের টাকা নিয়ে প্রশ্ন তুলছেন। তিনি বলছেন যে 100 দিনের টাকাটা কে তাহলে পকেটে ভরল? দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি তৃণমূলের চৌর্যবৃত্তির রাজনীতির সাথে তার দূরদূরান্তে কোনো সম্পর্ক নেই। তিনি বলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা। তার কোনো ছেলেও নেই, তার কোনো ভাইপো ভাতিজাও নেই যাদের জন্য এরকম কোটি কোটি টাকা সম্পত্তি এম্পায়ার তৈরি করে যেতে হবে। ভারতবর্ষের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, এটা সারা ভারতবর্ষের মানুষ দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে না বলছে, ছেদ কথার উত্তর দেওয়ার কোনো মানে হয় না। ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ সবাই ভারতবর্ষের নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখেছেন, অতীতেও আগামী দিনও রাখবেন। আপনি যে কথাটা বললেন সেই প্রসঙ্গে বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের হলফনামায় দেখিয়েছেন তার নিজের নামে কোনো গাড়ি বাড়ি সম্পত্তি সেভাবে না, ওর বাড়ি নেই দেখে খুব খারাপ লাগলো। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমাদের ওকে একটা বাড়ি দেওয়া হতে পারে। আমরা চেষ্টা করব যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার একটা বাড়িও পায়। বেচারা এত গরিব, ওর বাড়ি টাড়ি কিছুই নেই, রাস্তায় থাকে, তো ফুটপাতে মনে হয় থাকে। ও তো বাড়িতে থাকে না, রাস্তার ধারে ফুটপাতে থাকে। তাহলে কী করা যাবে? ওকে একটা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দিতে হবে। এই সমস্ত হেয়ালি বাংলার মানুষ সবটাই দেখছে।
ওই হরিশ মুখার্জি রোডে ওই যে বাড়িটা, অত বড় একটা পেল্লাই রাজপ্রাসাদের মতন বাড়ি, তার উৎস কোথা থেকে, তার আয়ের উৎস কোথা থেকে, এগুলো সব বেরোবে। ওই যত এইসব ভুলভাল এফিডেভিট দিক আর দিক, এগুলো কোনো কিচ্ছুই হবে না। আলটিমেটলি বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে এই সমস্তটা তৃণমূলের থেকে সুদে আসদে উসুল করে নেবে। যদি সত্যিই বাড়ি না থাকতো, খুব দুস্থ পরিবার হতো, নরেন্দ্র মোদী যাদের পাশে থাকতেন, কিন্তু তারা তো দুস্থও নয়, তারা তো অভাবীও নয়, কিছুই না। বাংলার মানুষের সাথে হেয়ালি করার জন্য এই সমস্ত এফিডেভিট তারা দিচ্ছে। দিক, সব কিছু উসুল হবে। দেখবেন না যেদিনকে রেড হবে হরিশ মুখার্জি রোডে কতগুলো টাকা গোনার মেশিন লাগে, যেদিনকে রেড হবে কালীঘাটে কতগুলো টাকা গোনার মেশিন লাগে, কতগুলো গাড়ি লাগে টাকা নিয়ে যেতে। তো এগুলো সব একটা সময় প্রকাশ পাবে সব। মুখ্যমন্ত্রী বলেছেন তিনি নাকি প্রধানমন্ত্রীকে নিজে মাছ রান্না করে খাওয়াবেন, মানে মুখ্যমন্ত্রীর প্রচারে এরকম একটা মন্তব্য নিয়ে আপনি কি বলতে চান? তো উনি যদি মাছ রান্না করে খাওয়াতে চান, প্রধানমন্ত্রী যদি খেতে চান, তাতে কি অসুবিধা আছে? প্রধানমন্ত্রীকে যদি মাছ, প্রধানমন্ত্রী এত আমিষ খান বলে আমি জানি না, তো এখন যেই লোকটা আমিষ খায়, মানে আমিষ খায় না, তাকে যদি এখন জোর করে মাছ খাওয়াতে চায়, এই ইম্পোজ করার রাজনীতিটার বিরুদ্ধেই তো আমরা বলি যে ইম্পোজ করার তো ব্যাপার নেই। প্রধানমন্ত্রী যেটা খান যদি উনি রান্না করে খাওয়াতে চান, খাওয়াবেন, কে বারণ করেছে? কিন্তু তেল মেরে কোনো লাভ নেই। এটা না খাউঙ্গা না খানে দুঙ্গার সরকার। চুরি করলে সে মাছ খাওয়ার, মাংস খাওয়ার, যাই পনির খাওয়া, যাই খাওয়া। ও প্রধানমন্ত্রী জি ছাড়নেওয়ালা লোক নয়। প্রধানমন্ত্রী জি এখানে এসে দ্ব্যর্থহীন ভাষায় বলে গেছে, আমরা যে কথা বলি চোর ধরো জেল ভরো, প্রধানমন্ত্রীজি স্বয়ং বলে গেছে চোর ধরো জেল ভরো। দেখতে থাকুন, সরকারটা হোক, তারপরে দেখবেন পশ্চিমবঙ্গে চোরেদের অবস্থা কি হয়। মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে সিপিএম এর হারমাত্রাই নাকি এখন বিজেপির ওস্তাদ। এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান? সিপিএম এর কত গায়ে জ্বালা, বিজেপি সিপিএম এর হারমাতগুলোই তো বিজেপির ওস্তাদ এখন। সন্দেশখালীর ওগুলোর খবর নিন, সব কটা বিজেপি করতো, এই সিপিএম করতো। কাজী ওরা কারসাজিগুলো জানে। একটার পর একটা নাম বলে 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 যেতে পারি, যারা যারা সিপিএম এর আমলে যারা অত্যাচার ব্যভিচারের সাথে যারা যুক্ত ছিল, তারা বর্তমানে এখন তৃণমূল দলের নেতা। প্রচুর এরকম মানুষজন আছে। যত কম মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলবেন ততই ভালো। বাংলার মানুষের, তারা দেখতে পাচ্ছেন কারা পশ্চিমবঙ্গে মানুষের উপর অত্যাচার করছে। তো এইগুলো কথাগুলো বলা মানে হচ্ছে মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলে। এখন অনেক সময় কি হয়, রাজনৈতিক বাতাবরণের মধ্যে একটা সিরিয়াস ডিসকাশনের পরে, তখন কোনো সিরিয়াস আলোচনা শোনার পরে এই ধরনের একটা হাসি মজা মানুষ পছন্দ করে। মুখ্যমন্ত্রীর কথাগুলো মানে এই পলিটিক্যাল একটা সিরিয়াস অ্যাটমসফিয়ারের মধ্যে একটা কার্টুন নেটওয়ার্কের কাজ করে, ভাল লাগে, মাঝে মাঝে শুনতেও ভাল লাগে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে একের পর এক মামলা এফআইআর দায়ের করা হচ্ছে। মামলা দেওয়া তো তৃণমূলের কাজ, ও তো ওদের চিরকালীন নিয়ম। সরকারের বিরুদ্ধে যে কথা বলবে, সে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হোক, কৌস্তব বাগচি হোক, সজল ঘোষ হোক, শুভেন্দু অধিকারী হোক, অর্জুন সিং হোক, সবার বিরুদ্ধে মামলা হবে। তৃণমূলে যারা থাকবে তারা সবাই হচ্ছে, তাদের থেকে ভালো সাধু সন্ন্যাসী আর পৃথিবীতে কেউ নেই। তৃণমূল থেকে বেরিয়ে গেলেই তারা সব দস্যু হয়ে যায়। এটা তো তৃণমূলের পুরনো রাজনীতি, কিছু করার নেই। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মামলা দেবে, শুভেন্দু অধিকারীকে মামলা দেবে, সবাইকে, যারা বিরোধী কথাবার্তা বলবে সবাইকে মামলা দেবে, কাউকে ছাড়বে না। তো তৃণমূলের পুরনো রাজনীতি। অভিজিৎ গাঙ্গুলির মামলা থেকে গতকাল বিচারপতি জয় সেনগুপ্তা সরে এসেছেন, এটা কি আপনার মনে না, হয়? এটা অন্য কিছু না। এটা চেনা জানা থাকলে, if there rises a question of reasonable bias, তো জজ তার নিজের পার্সোনাল গ্রাউন্ডে মামলাটা ছেড়েই দিতে পারে। সেটা এর মধ্যে কোনো আহামরি বিষয় না। চিফ জাস্টিসের কাছে মামলাটা আবার যাবে, অ্যাসাইন হয়ে কোনো জজের কাছে অ্যাসাইন হবে আবার। এই শাসক দল যে একের পর এক মামলা করছে, তার মানে আপনি বলছেন যে এটা এক প্রকার রাজনৈতিক রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা। 100-র উপর বেশি মামলা অর্জুন সিং এর বিরুদ্ধে, শুভেন্দু বাবুর বিরুদ্ধেও প্রায় 100-র উপরে মামলা, বিভিন্ন লোকের উপরে বিভিন্ন লোক। আমার তো অত মামলা নেই, তাও আমার ক্ষেত্রেও যথেষ্ট মামলা। সজল ঘোষের বিরুদ্ধে মামলা, সমস্ত যারা বিরোধী রাজনীতি করে, রেখা পাত্রের বিরুদ্ধেও মামলা হয়েছে, সবার বিরুদ্ধে মামলা। যারা বিরোধী রাজনীতি করবে, যারা তৃণমূল বিরোধী কথাবার্তা বলবে, সবার বিরুদ্ধে মামলা হবে। কি হয়, হাইকোর্টে মামলা যখন আসে কি হয়, স্টে হয়ে যায়, স্থগিতাদেশ হয়ে যায়, কোয়াশ হয়ে যায়। কি হয়, সরকারের মুখ পড়ে। এখন বেহায়াদেরও লজ্জা আছে, এদের লজ্জা নেই, কি করা যাবে? এই যে সন্দেশখালী প্রসঙ্গে বললেন, আমরা দেখেছি ইতিমধ্যে সন্দেশখালী আবার জ্বলে উঠেছে, এটা কি তাহলে জনরোষ তৈরি হচ্ছে? এই ধরনের মা বোনেদের ইজ্জত নিয়ে ছিনিবিনি খেলা। এক তো মা বোনেরা দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়েছে, সরকার তাতে কোনো পদক্ষেপ করেনি। যখন মানুষ প্রতিবাদ করেছে, তারপরে সরকার এটাকে নিয়ে মিথ্যাচার করছে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে জনরোষ। আমরা চাই না কখনো এই বিষয়গুলো হোক, কিন্তু জনরোষ হয়ে গেলে ভয়ঙ্কর ফল হবে, সরকার তখন ভুগবে এই বিষয়গুলোতে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ইভিএম মেশিন নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলছেন যে ভোট দিচ্ছে নাকি তৃণমূল আর পড়ছে বিজেপি। আমরা ধরে ফেলেছি, ভোট দিতে গিয়ে দেখছে
মারছে তৃণমূলে, পড়ছে বিজেপির ফুলে। সঙ্গে সঙ্গে হাতে নাতে ধরে ওই মেশিন আমরা চেঞ্জ করিয়েছি। গরম পড়েছে তো এখন, প্লাস নির্বাচনে যা অবস্থা হচ্ছে, যা রেজাল্ট বুঝতে পারছেন উনি, তাতে করে এখন মাথা ঠিক থাকবে না, এটা খুব স্বাভাবিক। তাই এই ধরনের কথাবার্তা বলছেন। হেরে যাবেন তো তার আগে একটা ডিফেন্স তৈরি করে রাখছেন যে ওই ইভিএমের এ ছিল, ইভিএমের ওই ছিল। সুপ্রিম কোর্টে তো মামলা হয়েছে এই নিয়ে, সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে ইভিএমের থেকে স্বচ্ছ কিছু হতে পারে না। তারপরে এইসবগুলো বলা, এইসব বলছে দাদা, হেরে যাওয়ার আগে একটা ডিফেন্স তৈরি করে করছে। আর যা গরম পড়েছে, মুখ্যমন্ত্রী একটু শরীরের দিকে যত্ন রাখুন, গরমে মানুষ অনেক সময় উল্টোপাল্টা বকে। অথচ তিনি বলছেন যে এবারে বিজেপি নাকি 200-র বেশি আসনও পাবে না। আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে। তো আমাদের কাছে যে হিসেব আছে তাতে ওরা বড় জোর 190 থেকে 195, আর ইন্ডিয়া জোট 315 ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে, 3-4টে পার্টি বাদ দিয়ে। এখনো কাজেই মোদি আসছে না, স্লোগান তুলতে হবে, अली गली में शोर है, बीजेपी चोर है। না, তৃণমূল 545টার মধ্যে 1000 আসন পাবে। ভারতবর্ষে তো 545টা আসন, তৃণমূল তার মধ্যে 1000 আসন পেয়ে সরকার করবে, আর অন্য কোনো দল সরকার করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1000 আসন পাবে। সন্দেশখালী নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী বারবার বিজেপিকে আক্রমণ করছেন এবং তিনি বলছেন যে এটা পুরোটাই সাজানো ঘটনা এবং এখন সব সামনে আসছে। এখন অবধি আসেনি, হাইকোর্টে এই স্টিংগুলো নিয়েও মামলা হয়েছে, সব সামনে আসবে। কয়লা ভাইপো, আইপ্যাক, তমাল সাহা সব বেরিয়ে যাবে, এই সমস্ত অসভ্যতামও সব বেরিয়ে যাবে। মানুষ যখন ক্ষুব্ধ হবে, জনরোষ যখন তৈরি হবে, কেউ বাঁচবে না। আমাদের এই মাটিটা হচ্ছে মাতৃশক্তির মাটি, এখানে আমরা দুর্গাকে পূজা করি, বলি আ দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। সেই মা দুর্গার মাটিতে, মাতৃশক্তির মাটিতে মা বোনেদের উপর অত্যাচার, ব্যভিচার, তাদের উপরে যে পাশবিক অত্যাচার এই সরকারি দলের তরফ থেকে বা তাদের লোকেরা চালিয়েছে, এবং তাকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমর্থন করে গেছে, প্রত্যেকটা হিসাব হবে, ইঞ্চিতে ইঞ্চিতে হবে। ইতিমধ্যে জীবন কৃষ্ণের জামিন নিয়ে কি আপনি হতে পারে, জামিন হতেই পারে। জামিন মানে তো খালাস হয়ে যাওয়া নয়। জামিন কোর্ট ইন দি ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টান্সেস, কেস কোর্ট যদি মনে করে ডিটেনশন অনেক দিন হয়ে গেছে, হয়েছে, দিতেই পারে জামিন। সে পার্থ চট্টোপাধ্যায় জামিন পাবে, অনুব্রত মণ্ডল, সবাই জামিন একদিন না একদিন পাবে। কিন্তু জামিন পাওয়া মানে তো খালাস হয়ে যাওয়া না, কনভিকশন হবে এবং সবাই আলটিমেটলি সাজা ভোগ করতে হবে। আমি আপনাদের বলছি, এটা নরেন্দ্র মোদীর সরকার, এটা খাউঙ্গা না খানে দুঙ্গার সরকার। কোনো চোর বাদ যাবে না। যেখানে প্রধানমন্ত্রী বাংলার মাটিতে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে গেছেন চোর ধরো, জেল ভরো, সেখানে আমাদের মনের আশা আরও বেড়ে গেছে যে একটা চোরও ছাড়া পাবেন, সবাই ধরা পড়ো। ধন্যবাদ।